হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধন ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নার রেসিপিগুলি দেখে নিশ্চয়ই আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন যে আমরা শিফট করে গেছি। তো আজকের যে ভিডিওটি আমি আপনাদের জন্য এনেছি সেটি শিফট হওয়ার আগে আমাদের যে পুরনো বাড়িতে আমরা ছিলাম বিগত প্রায় 3-3.5 বছর ধরে, তো সেই বাড়িতে থাকারই কিছু সুন্দর মুহূর্ত ফোনে আমি শ্যুট করে রেখেছিলাম। তো সেটা এডিট করা হয়নি, ভাবলাম যে ফোনের মেমোরি তো আস্তে আস্তে ফুল হয়ে যাচ্ছে আর এই ভিডিওগুলো ডিলিট করতে আমার মন চায়নি, কেননা যে বাড়িটা জুড়ে আমাদের এতদিনের স্মৃতি, তো সেই বাড়িটার কিছু ফুটেজ যদি আমাদের কাছে থেকে যায় তো সেটা যখন মন খারাপ লাগবে তখন একবার করে দেখলে তখন আবার সেই স্মৃতিগুলো দেখে আবার মনটা ভালো হয়ে যাবে। তো সেই জন্যই ওই ভিডিওগুলো তুলে রেখেছিলাম। তো আজ সেই ভিডিওগুলিরই কিছুটা অংশ জুড়ে আজকের ব্লগকে সাজিয়েছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। তো রাত্রে শুতে যাওয়ার আগে এটা আমার কাজ ছিল যে চিয়া সিডসটা ভিজিয়ে রাখা আর বাদামটা ভিজিয়ে রাখা। তো এটা সারা রাত ভিজবে আর আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এবার রাত্রে শুতে যাব, এটা রাত্রের অংশ। দেখা হচ্ছে আপনাদের সাথে তারপরের দিন সকালবেলায়। রাত্রে শুতে শুতেই সকাল হয়ে গেল। এখন রাত্রিটা তো অনেক ছোট হয়ে গেছে আর ছাদে চলে এসেছি চাটা খেয়ে। আর বাবান একটু এই মিষ্টি রোদে তার লেখাগুলি কমপ্লিট করছিল আর আমি সেই সঙ্গে আমার ছাদ বাগানটি ঘুরে ঘুরে দেখছিলাম আর গাছগুলোর গায়ে একটু করে হাত বুলাচ্ছিলাম যে এই সমস্ত গাছপালা, আমার ফুল, আমার এক একটা হাতে লাগানো সবজি সব কিছুকে ছেড়ে এবার আমাকে চলে যেতে হবে। আমার যাবার সময় হয়ে গেছে। আমি চাইলেই এগুলিকে নিয়ে যেতে পারতাম, কিন্তু আপনারা তো জানেনই যে শিফট করতে গেলে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়। একে তো বাড়ির জিনিসপত্র থাকে, সেই সঙ্গে এত এত গাছপালা সেই জায়গায় সবাই অ্যালাউ করবে কি না, বা গাছগুলি নিয়ে যেতে যেতে নষ্ট হয়ে যাবে নাকি সেটাও একটা কথা। এত কষ্ট করে হাতে করে লাগানো, তারপর সেটাকে যত্ন করে বড় করেছি। এত মায়া পড়ে গেছিলো যে কি বলবো। আসার পর তো আমার মন কিছুতেই বসতো না। অনেক কষ্টে আমি এখানে মন বসিয়েছি, যেখানে আমি এতগুলো বছর কাটিয়েছি সেই জায়গাটা ছেড়ে আসতে সত্যি খুব খারাপ লাগে। তো এই যে গাছগুলোকে দেখছিলাম আর ভাবছিলাম যে তোমাদের সঙ্গে এবার গুড বাই করার টাইম চলে এসেছে। তো এইগুলি ভাবতে ভাবতে বেলা তো আর থেমে থাকবে না, সময় তো নিজের নিয়মে চলেই যায়। তো এই যে গাছগুলো দেখতে দেখতে দেখলাম যে ঘড়ির কাঁটা প্রায় 9:30, ব্রেকফাস্ট টাইম প্রায় হয়েই গেছে। আমরা যেহেতু আজকে একটু দেরি করে উঠেছিলাম সেই জন্য একটু দেরিতেই ব্রেকফাস্ট করব। অন্যদিন 9টা 9:30 ভেতরেই করে নিতাম। তো সেই জন্য আজকের জলখাবারে আমি রুটি আর সেই সঙ্গে কিন্দুরি, ফুলকপি, আলু একসাথে ভেজেছি। তো সেটাই করব। তো খাবারটা রেডি করা এখনও হয়নি, আটাটা মেখে রেখেছিলাম আর ভাবলাম এই যে বেশ কয়েকটা শাক হয়েছে এগুলোকে যাবার আগে তুলে ভেজে খেয়ে নিতে হবে। আর আমাদের এই বাড়ির যে মালিক ছিলেন তাকে বলেছিলাম যে কাকু আপনি একটু ওই গাছগুলোকে দেখবেন, কারণ আমি তো এতগুলো গাছ নিয়ে যেতে পারবো না। তো কাকুরও বেশ মন খারাপ, আমরা যেহেতু অনেক দিন ছিলাম সেই জন্য পাড়া প্রতিবেশী সকলেরই খুব মনটা খারাপ ছিল। আমরা যখন চলে আসি কাকিমারা খুব কান্নাকাটি করছিল, কিন্তু থাকার তো নয়, এরকমই আমাদের কাজ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই হবে, উপায় নেই। তো এই যে বেগুন গাছে আবার দেখছি ফুল এসেছে, কারণ এটা হচ্ছে সেই 12 মাসি বেগুনটা। তো কাকুকে বলেছিলাম যে গাছগুলো আপনি একটু যত্ন করবেন, জল দেবেন। তো কাকুও বলছে যে তোমার মতন কি আর যত্ন করতে পারবো, তবুও বাঁচিয়ে রাখার চেষ্টা করব, তুমি এত কষ্ট করে লাগিয়েছো, এগুলো তোমার স্মৃতি। তা বললাম ঠিক আছে। তো এই যে গাছগুলি দেখতে দেখতে এবার চলুন নিচে চলে যাই, কারণ জল খাবারের সময় হয়ে গেছে, খিদেটা তো আর মানবে না, তাই না? আর এদিকে বাবানের যে স্কুল সমস্ত কিছুই এবারে চেঞ্জ হয়ে যাবে, তো সেই জন্য তারও মনটা একটু খারাপ। সেও নিজের প্যাকিং করেছে, তার ম্যাডামকেও বারণ করলাম, ম্যাডামেরও খুব মন খারাপ। তো মিলিয়ে মিশিয়ে বেশিরভাগ মন খারাপের দিকটাই বেশি।
আনন্দ লাগার দিকটা কম। নতুন জায়গা কেমন হবে, সেখানে আদৌ আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবো নাকি, সে চিন্তা তো সব সময় থাকে। তার মধ্যে বাচ্চার জন্য বেশি চিন্তা, কেননা দীর্ঘদিন একটা জায়গায় থাকার পর বাচ্চা যখন কোথাও শিফট করে এক জায়গা থেকে এক জায়গায়, তখন তাদের মনের উপর কিন্তু খুব চাপ পড়ে। এটা আমি ছোটোর থেকেই দেখেছি, কারণ ও ছোটোর থেকেই তো এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে 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 এত বড় হয়েছে। তো সেই জন্য আমি এই জিনিসটা ফেস করেছি বলেই আমি বুঝতে পারি। তো দেখা যাক কি হয়। তো আপনারা যে সময় ভিডিওটি পাবেন, তো এই সময় আমার প্রায় অনেক দিনই এখানে আসা হলো। তো ভগবানের আশীর্বাদে সে এখানে তার সঙ্গী খুঁজে পেয়েছে, এখানে তার অনেকগুলি বন্ধু হয়েছে এবং স্কুলেও সে ভালোভাবে মানিয়ে নিয়েছে। তো আমার ছেলে কিন্তু ছোটোর থেকেই ও সব জায়গাতে কিন্তু যেহেতু শিফট করে 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 এক জায়গা থেকে আরেক জায়গায় থেকেছে না, ও কিন্তু সবারই সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে, নিজেই সবারই সাথে মিশতে পারে, বন্ধু করে নেয় নিজে নিজেই। তো সেই জন্য আমাকে না এই জিনিসটা কষ্টটা খুব কমই পেতে হয়েছে যে সে অ্যাডজাস্ট করতে পারছে না। তো যাই হোক, নিচে চলে এসেছি, অনেক কথাই বলে ফেললাম। তো এই যে নিচে চলে এসে আমি এখানে জলখাবারের জন্য সবজিটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এরকম পাঁচমিশালি সবজি কিন্তু গরম গরম রুটির সাথে ভাজা খেতে খুব ভালো লাগে। আটাটা মেখে নিয়েছিলাম, দেখলাম একটু কম হবে, তো সেই জন্য আবার একটু আটাটা ভাবলাম যে একটু মেখেই নিই। আর এদিকে দুধ গরম করে রেখে দিয়েছি, দুধটা একটু ঠান্ডা হোক। তো এই যে এবারে জলখাবারটা খেয়ে নিয়ে তারপর দুপুরে রান্নায় চলে যাব। আর আজকে আপনাদের দাদা বাড়িতেই আছে, সেই জন্য প্যাকিংয়ের বেশ কিছু কাজ যতটা পারি এগিয়ে নেব। আমি চলে এসেছি দুপুরে রান্না করতে। এখানে বেশ কিছুটা গাঁদাল পাতা আর মুসুরির ডাল ভালোভাবে বেটে নিয়েছি। মুসুর ডালটা সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম। আর জানেনই তো যে কাকুর বাড়িতে প্রচুর গাঁদাল পাতার গাছ হয়েছে, তো তার কাছ থেকেই কতগুলো গাঁদাল পাতা নিয়ে এসেছিলাম। তো এইগুলোকে ভালোভাবে বেটে নিয়েছি আর নুনও দিয়েছিলাম তার মধ্যে, আর কিচ্ছু দিইনি। এবারে এই ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এবার ছোট্ট ছোট্ট বড়ার আকারে এগুলোকে ভেজে নেব। গাঁদাল পাতা তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তা তো আপনারা জানেনই। বিশেষ করে এই যে বর্ষার টাইমে এটা কিন্তু আমাদের পেটটাকে পরিষ্কার রাখতেও সাহায্য করে। তো আমি তো সেভাবে বলতে পারবো না, কিন্তু যতটুকু জানি ছোটোর থেকে এগুলো আমাদের মা কাকিমারাও আমাদেরকে খাইয়েছেন। আমিও চেষ্টা করি যতটুকু পারি বাবুকে খাওয়ানোর চেষ্টা করি। আর সে কিন্তু এই তরকারির থেকে এরকম গরম গরম বড়া ভেজে দিলে খেতে কিন্তু খুব ভালোবাসে। তার ভাজাভাজিতে একটু বেশি খেতে তার পছন্দ ভাজাভাজিটা। তো সেই জন্য এই যে বড়াগুলো ভাজতে ভাজতেই তাকে দিয়েছিলাম যে যে কটা খায় খাক। তো এক সেট ভাজা হয়ে গেছে, তো চলুন বাদবাকিগুলো ঝটাপট করে ভাজা করে নিই। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই কটা ভাজা রাখলাম আর বাদবাকিগুলো তরকারি করে ফেলবো। আর আজকে আরেকটি মেনু আছে, সেটা হচ্ছে দুটোই নিরামিষ। আমি পেঁয়াজ রসুন দুটোতেই অ্যাড করিনি। আজকে গাঁদাল পাতার বড়াটা এই যে পাঁচফোড়ন ফোড়নে দিয়ে আর ওই টমেটো আদা কাঁচা লঙ্কা এই বাটা দিয়েই রান্না করেছি। সেই সঙ্গে আমি আজকের মাছটাও কিন্তু খুব হালকা করেই রান্না করেছি, ওই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। আর সেই সঙ্গে আজকের মাছের ঝোলটাতে কিন্তু পেঁপে আর পালং শাক দিয়েছি। আমি এভাবে অনেক সময় চেষ্টা করি, যে অনেক বাচ্চাই থাকে দেখবেন যে শাক খেতে চায় না, করলা খেতে চায় না। তো এইভাবে তরকারির মতন করে যদি বাচ্চাদিকে খাওয়ানো যায় না, তাদের সবজিটাও খাওয়া হয়ে যায় আর সেটা শরীরেও কাজে লাগে। তো আমি কি করি, এই যে যেদিন দেখলাম যে শাক টাকগুলো ভাজার টাইম হলো না, তো সেদিন আমি ওই রকম মাছের ঝোলে হোক বা একটু ডালের মধ্যে শাকটা অ্যাড করে দিই, তাহলে ডালটাও খাওয়া হয়ে গেল, শাকটাও খাওয়া হয়ে গেল। সেই রকম আজকেও এই যে মাছের ঝোল, মাছ বেশি ছিল না আজকে, 3 পিসই মাছ ছিল। আর সেই সঙ্গে আলু আর পেঁপে তো সেদ্ধ করেই নিয়েছি, আর এদিকে টমেটো আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, এখানে একটু জিরে ধরে গুঁড়ো নিয়েছি। আর পালং শাকটা কাটা বাছা ভালো করে করে নিতে হবে, কারণ পালং শাকের মধ্যে অনেক বালি ছিল, সেটা কাটতে আমি সময় পাইনি। আপনাদের দাদা আজকে বাড়িতে আছে, তো সে আমাকে পালং শাকটা কেটে একটু হেল্প করে দিয়েছে। এই দিয়ে আজকে মাছের ঝোল রান্না করেছি। মাঝে মধ্যে কিন্তু এরকম পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, গরম ভাতে তো খুবই ভালো লাগে।
আমার মতন কে কে এরকমভাবে মাছের ঝোল রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। সেই সঙ্গে বলি, এতক্ষণ যদি ভিডিওটি জুড়ে ছিলেন তো অবশ্যই একটি লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। এই যে সব কিছু রেডি করেই বসেছি, মানে জাস্ট হবে, আর গরম গরম ভাত তো রেডি আছে, ভাত দিয়ে খেয়ে ফেলবো। তো আজকের ব্লগ যতই বানাই না কেন, একটু রেসিপি শেয়ার না করলে আবার আমার মনটা ভরে না। তো চলুন, আজকে আমি নিরামিষ মাছের ঝোলটা পালং শাক দিয়ে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে প্রথমে মাছগুলো ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। একটু নরম করে ভাজবেন, খুব কড়া ভাজবেন না। তারপর ওই তেলের উপরেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে আপনারা একটু শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে গোটা রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কাতে করব, সেই জন্য আর শুকনো লঙ্কা অ্যাড করছি না। ফোড়নটা থেকে যখন দেখবেন খুব সুন্দর গন্ধ ছেড়ে এসেছে, তখন এই যে আগের থেকে বেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা এর মধ্যে একসাথে অ্যাড করে দিচ্ছি, আর সেই সঙ্গে 2টো গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এই যে এবারে মশলাটা থেকে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আদা দেওয়া আছে বলে কিন্তু ছিটকাতে পারে, এই পর্যায়ে একটু হলুদ গুঁড়ো অ্যাড করতে পারেন, তো আমি এখনও দিইনি, এবারে দেবো। এই যে নাড়তে নাড়তেই দেখবেন যে টমেটোর যে একটা কাঁচা গন্ধটা আছে সেটা চলে গেছে। এই পর্যায়ে আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এই যে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো যা আছে সব একসাথে রেখে দিয়েছিলাম, তো সেই মশলাটুকু এর মধ্যে অ্যাড করলাম। আর ভালোভাবে এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পেঁপেটা যখন সেদ্ধ করেছি তখন কিন্তু পেঁপে আর আলুটা যখন সেদ্ধ করেছি তখন সেটা নুন দিয়ে সেদ্ধ করেছি, তো এই পর্যায়ে আমি সেভাবে নুন অ্যাড করছি না। নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেখে নেবেন একবার। তো আমি এখানে মনে হলো একটু লাগবে, তো সেই জন্য মশলাটার পরিমাণ মতন অল্প করেই অ্যাড করেছি। এই যে এবারে দেখছেন মশলাটার থেকে তেল ছেড়ে এসেছে। এবারে আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর আলুগুলোর সাথে মশলাটাকে মিশিয়ে নেব। আর ইন্ডাকশানে রান্না করতে আমার খুব ভালো লাগতো, কিন্তু একটা জিনিস খুব সমস্যা হয়েছে জানেন, যে শিফটিংয়ের সময় আমার ইন্ডাকশানটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে উপরের যে কাঁচের প্লেটটা থাকে সেটা একটু হয়তো চাপাচাপিতে একটু ভেঙে গেছিলো, তো ইন্ডাকশানটা আর সেভাবে গরম হচ্ছে না, রান্না করা যাচ্ছে না। তো যাই হোক, পরে দেখবো একটা নেওয়া যায় তো নেব। তো এখন এমনি গ্যাসের ইয়েতেই রান্না করছি, কিন্তু ইন্ডাকশানে রান্না করতে আমি খুব ভালোবাসি। তো এই যে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছিলাম আলুগুলো দিয়ে, তারপর যে পেঁপেটার জলটা ছিল সেটা একসাথে এর সঙ্গে দিয়ে দিলাম। আর পালং শাক যেটা আগের থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এবারে এর মধ্যে অ্যাড করব। পালং শাকটা যেহেতু খুব নরম, সেই জন্য এটা একদম প্রথমেই অ্যাড করে দেবেন না, তাহলে গলে যাবে আর কিছু খুঁজে পাওয়া যাবে না। তো এই যে শাকটা দেওয়া মাত্রই দেখবেন শাকটা একদম নরম হয়ে যাবে, একটু দিয়ে ঢাকা দিয়ে দেবেন, তাহলে কি হবে, শাকটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। চলুন এবার ঢাকাটা খুলে দেখি কত দূর কি হলো। ও বাবা, শাক তো বেরিয়ে যাচ্ছে একদম। এই যে শাকটা থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছে আর শাকটা অনেকটা নরমও হয়ে এসেছে। তো চলুন এটা একটু নাড়াচাড়া করে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিই। আর কি যে অসম্ভব মজা হয়েছিল ঝোলটা খেতে, যে কি বলবো। অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এই যে পালং শাকটা দেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা ঝোলের জল দিয়ে দেবো, যতটুকু ঝোল করবেন ততটুকুই জল দেবেন। তো এই যে একটু জল দিয়ে দিলাম, এবার এটা ভালো করে ফুটবে আর তারপর এর মধ্যে মাছগুলো অ্যাড করব, দিয়ে নামিয়ে নেব। খুবই চটজলদি একটা রেসিপি, আর রান্নার তাড়াহুড়োর মাঝে কিন্তু বেশি বাটাবাটি কাটাকাটির ঝামেলা নেই। তো অবশ্যই সকলে রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। এই যে ঝোলের জলটা প্রায় ফুটে এসেছে, এবার চলুন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিই। এই যে রান্না করতে করতেই আজকের ভিডিও থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও অন্য কোনো নতুন ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।